কথা বলতে পারবো না। এবং আমরা বলতে চাই যে আমি মনে করি এবং এদেশের সুশীল সমাজ থেকে অনেকেই মনে করেন যে দুই পক্ষের মধ্যে একটি আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনই আমি মনে করি সমস্যা হবে। এই নির্বাচনটি কবে হবে সেই ডিকটেশন আমাদের দরকার। গাজী ভাই আসবো আপনার কাছে আবার। নাইম ভাই, দর্শকের একটা প্রশ্ন ছিল জঙ্গি সংক্রান্ত বিষয়ে। জঙ্গি সংক্রান্ত বিষয়ে না, দর্শকের প্রশ্ন ছিল না, জঙ্গি বলতে যে জঙ্গি বলতে বলতে আমাদের দেশটাকে জঙ্গিতে পরিণত করা হয়েছে। এখন আবার জঙ্গি অস্বীকার করতে করতেও এক সময় জঙ্গিদেরকে কিন্তু কেউ কেউ তো হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে, আনসারুল্লাহ বাংলা টিম। না, সেটাই তো, মানে এক সময় হয়েছে যে জঙ্গির ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করা হতো, যে জঙ্গিবাদ এখানে যে মাথাচাড়া দিচ্ছে। আবার এটাও ঠিক যে জঙ্গি তৎপরতা দমনের জন্য বা প্রতিরোধের জন্য আমাদের যেরকম সামগ্রিক সামাজিক একটা ঐকমত্য তৈরি করে এটা মানে প্রতিরোধের ব্যবস্থা করা দরকার। ওইভাবে না গিয়ে আমরা সবটাই পুলিশি অ্যাকশনে যাচ্ছি বলে তাতে জঙ্গি আলোচনা যত বেশি হচ্ছে, এটা প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপগুলি আমাদের সেভাবে হতে পারছে না। আমার মনে হয় যে এটা আমাদের একটা উইকনেস, এবং এইভাবে ক্রমাগত পরিস্থিতির অবনতি হচ্ছে। এবং বাংলাদেশ কি ফিউচারে অতীতের একটা লেবাননের মতো একটা দেশ হবে কিনা, আমি কিন্তু এটা পাকিস্তান হবে আফগানিস্তান হবে এরকম আশঙ্কাটা আমার কম হয়। আমার মনে হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি দেখে এটা লেবাননের মতো একটা ভয়াবহ পরিণতি হতে পারে। এই জঙ্গি তৎপরতার সঙ্গে আবার এই যে রাজনৈতিক অস্থিরতা, যেটা গাজী ভাই শেষ করলেন যে এর থেকে উত্তরণের উপায়, এটা নিয়ে যদি ছোট করে বলেন। ছোট করে এটুকুই বলবো যে গাজী ভাই যে 5 জানুয়ারির নির্বাচনটাকেই মূলত এটা শুরু বলছেন, আমি গাজী ভাইয়ের সাথে এখানে একমত না। কিন্তু যে ঘটনাটা বলেছেন এটা মিথ্যা নয়, এটা সঠিক। আমি সূত্রপাতটা দেখি, ওই যে বিএনপি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা, এবং এর আগে ওই যে বয়স বাড়িয়ে প্রধান বিচারপতি হাসান এবং কে এম হাসান কিন্তু অসাধারণ একটা চমৎকার ভালো বিচারপতি। মানে উনি কিন্তু যদি দায়িত্বটা নিতেন, আমার মনে হয় না কোনো উনি অন্যায় করতেন। বাট দি পয়েন্ট ইজ, ওই যে 2 বছর বাড়ানো হলো, এটা পুরোটাকে রাজনৈতিকভাবে সন্দেহক্লিষ্ট করে ফেলেছে এবং কে এম হাসানের মতো অসাধারণ একজন মানুষকেও বিতর্কিত করেছে, বেইজ্জত করেছে। তা আমি ওই জায়গাটাতে এটার জন্য বিএনপিকে দায়ী করি। আজকের প্রবলেমের জন্য ওই জায়গাটা থেকেই সূত্রপাত, যে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার উপরে আস্থাহীনতা তৈরি হওয়া বা বিতর্কিত হওয়া। কিন্তু তার মানে এই না যে আমাদের নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য করার জন্য কিছু করতে হবে না। সুতরাং আমি দায়িত্ব দিলেও আমি মনে করি, তবে আবার একটা ছোট্ট কথা বলি মানে সংক্ষেপে, যে আমাদের সমস্যা কেবলমাত্র নির্বাচন ব্যবস্থা না। আমাদের সমস্যা যে কিভাবে শেখ হাসিনার উপরে 21শে আগস্টের গ্রেনেড হামলা হলো, এবং সেটার আবার সরকার যদি নাও করিয়ে থাকে, সেটার বিচারটা প্রপারলি কেন হ্যান্ডেল করা হলো না, আমাদের কেন শাহ SMS কিবরিয়ার মারা যাবে, কেন রহমতুল্লাহ মাস্টার মারা যাবে, এবং তাদের বিচারগুলি প্রপার হবে না, এরকম আমরা অনেক বলতে পারি। আমার কথাটা হচ্ছে যে উভয় দিক থেকেই নানান রকম চ্যালেঞ্জেস আছে। আমি বাংলাদেশের অর্থনীতিটাকেও বেগবান করার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, রাজনীতিকে শক্তিশালী করানোর জন্য, গণতন্ত্র শক্তিশালী করানোর জন্য। এই জন্য আমি মনে করি আরো অনেকগুলি বিষয় নিয়ে আমাদের একটা জাতীয় সংলাপের সূচনা করতে হবে। কিন্তু সেটাও তো দেশের স্বাভাবিক অবস্থা না থাকলে আপনি এটা প্রত্যাশা করতে পারবেন না। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। আচ্ছা বলুন। আমার প্রশ্ন হলো রেজা স্যারের প্রতি, মোহাম্মদ ইশতিয়াক রেজা স্যারের প্রতি আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়ার 8 দিন এবং ওনার বিরুদ্ধে তার পাশাপাশি একটা সার্চ ওয়ারেন্ট হয়েছে ওনার বাসা তল্লাশি করার জন্য। সার্চ ওয়ারেন্টটা 3 ঘন্টার মধ্যে থানায় গেলেন, কিন্তু ওয়ারেন্টটা 1 সপ্তাহের মধ্যেও তামিল হলো না। এটা একটা রাজনৈতিক খেলা। আমার প্রশ্ন, এই যে খেলা, আপনারা যে ওনাকে ওয়ারেন্ট তামিল করলেন না বা আপনার সরকার তামিল করলো না, আইন শৃঙ্খলা বাহিনী, এটা কি আদালত অবমাননা হয় কিনা, আমি বিনয়ের সহিত জানতে চাচ্ছি। আচ্ছা রেজা, এটা বলার আগে আমি একটা কথা অ্যাড করে দিই, আপনি এটাকে রিফ্লেক্ট করেন। গতকাল যে মানে আজকে বিচারক যে তারেক রহমানকে উকিলের মাধ্যমে উপস্থিতিটা মেনে নিলেন, যেটা গাজী ভাই বলেছেন, এবং খালেদা জিয়াকে দিলেন না, এটাও কিন্তু একটু অস্বাভাবিক লেগেছে। তারেক রহমান দেশের বাইরে, না দেশের বাইরে, কিন্তু উনি যখন অর্ডারটা দিয়েছিলেন তখনও তো তারেক রহমান বাইরে ছিলেন। এই যে রিভার্স করলো জিনিসটা, কিন্তু বলেছেন যে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এটা কিন্তু কোর্ট। আরো একটা কথা বলি যে মানে খালেদা জিয়ার এই মানে বিচারক যে মানে
ওয়ারেন্টটার ব্যাপারে বললেন, ওয়ারেন্টটা বহাল থাকবে, এটা খুবই সারপ্রাইজিং। উনি তো বলার কথা যে উনি যে হাজির হলেন না, তাহলে গ্রেপ্তার হচ্ছে না কেন? গ্রেপ্তারের ব্যাপারে আরো করা কিছু একটা বলার কথা, আচ্ছা। মনে হলো উনি বললেন না। বললেন রেজা ভাই, হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন যে কেন পৌঁছে নেয়, এটা কিন্তু আমার শুরুর বক্তব্যে আমি বলেছিলেন আপনি যে আজকে দেখেন একটা ওয়ারেন্ট পৌঁছতে কতদিন লাগে, সরকারও তার প্রতি নমনীয় কিন্তু, অথবা এখানে কোনো পলিটিক্স। এটা সাধারণ মানুষ যদি হতো অবমাননা হবে তাহলে কিনা? এটা নিশ্চয়ই ঘটতো না, যেটা নাইম ভাই বলছে, আমিও বলেছি। সুতরাং আমি যে দর্শক ফোন করেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই আমি আদালত কি বলেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যে তাকে আদালতের ওই জায়গায় আমার কোনো এখতিয়ারও নাই। কিন্তু ওই যে পুলিশ যে বলছে আমি আজ পর্যন্ত পাচ্ছি না, কিংবা কোর্ট থেকে থানার দূরত্ব কতটুকু, এটা তো প্রশ্ন একটা, যে কেন পৌঁছে না। সার্চ ওয়ারেন্ট দিলেন, বললেন সার্চ করা যেতে পারে, আবার পৌঁছে না। পুরো জিনিসটাই হলো যে রাজনীতির, উনি নিজেই উত্তর দিয়েছেন, কিন্তু তার প্রশ্নের মধ্যে উত্তর আছে। পুরো জিনিসটা কি রাজনীতির খেলা, উনি তো নিজেই উত্তর দিয়েছেন। আচ্ছা, নাইম ভাই শেষ করেছিলেন একটা বিষয় দিয়ে, যে অনেকগুলো বিষয় নিয়ে জাতীয় সংলাপ দরকার। না দেখেন, সমস্যার মূল যদি শুধু ধরেন যে 5 জানুয়ারি নির্বাচন, আমি এটার সাথে একমত না। বাংলাদেশের অমীমাংসিত ইস্যু অনেকগুলো রয়ে গেছে। প্রথম এবং প্রধান একটা ইমিডিয়েট যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই সরকারের সাথে বিরোধী দল, যেটা 20 দলীয় জোটের, তার একটা হলো যুদ্ধাপরাধের বিচার। আপনি যদি আজকে আওয়ামী লীগ সরকার ঘোষণা দেয় যে আমি যুদ্ধাপরাধের বিচার বন্ধ করলাম, আমার ধারণা কালকে থেকে পেট্রোল বোমা বন্ধ হয়ে যাবে। এটার সাথে রিলেটেড তো ওটা, পেট্রোল বোমার সাথে। আপনি এই যে আজকে পেট্রোল বোমা দিয়ে যে মানুষ মারার যে আন্দোলনের নতুন ধারণা, এটা তো আমরা দেখেছি সাইদির বিচারের পর থেকে। মানুষকে পুড়িয়ে মারা, মানুষের সম্পদের উপরে আঘাত করা, রেল লাইনের স্লিপার তুলে ফেলা, পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করা, গ্যাস স্টেশনে আক্রমণ করা, তো আমরা তখন দেখেছি। সেটারই ধারাবাহিকতায় 5 জানুয়ারি নির্বাচনের আগে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে একই ধরনের। বিএনপি তো আগেও বিরোধী দলে ছিল, এই ধরনের আন্দোলন কিন্তু কখনো হয়নি। এটা এবার হলো যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য। এখন এই জায়গাটায় এসে রাজনীতিটা কি সেটা কিন্তু পরিষ্কার করছে না কেউ, যে আমরা এই জায়গাটাকে কিভাবে দেখি। আপনি বলছেন ক্রস ফায়ারের সংস্কৃতি, অবশ্যই ক্রস ফায়ার, হত্যা গুমের সংস্কৃতি, এটা কোনোভাবে সাপোর্ট করা যায় না। এবং এখানে প্রচুর নিরীহ মানুষ মারা যাচ্ছে বলে বলা হলো। পেট্রোল বোমায় তো পুরোটাই নিরীহ লোক মারা যাচ্ছে। এদেশে তো গ্রেনেড হামলার সংস্কৃতি চালু হয়েছিল, এবং তার বিচার প্রক্রিয়া নিয়ে কি ধরনের নাটক হয়েছে, জজমিয়া নাটক হয়েছে, সেটা তো দেখা গেছে। মঞ্জুরুল ইমামের মতন ক্লিন পলিটিশিয়ানকে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু শেষ দিকে চলে এসেছি, আমি শেষ করছি। সুতরাং আপনাকে এই বিষয়, অধ্যাপক মোফাক্খারের মতন লোককে তো ঢাকা শহরে ক্রস ফায়ার করে মারা হয়েছে, অসাধারণ বামপন্থী রাজনীতিবিদ, তিনি তো সন্ত্রাসী ছিলেন, কেউ বলবে না। সুতরাং এগুলো তো দেখা গেছে। সুতরাং একটা যদি জাতীয় সংলাপ করতে হয়, সংলাপ অবশ্যই লাগবে। শুধু নির্বাচন কেন্দ্রিক একটি সংলাপ আমার মনে হয় না যে সমস্যার কোনো সমাধান। আমি কিন্তু এটা বলিও নি। আচ্ছা, আমি সেটাই, আপনিও তো বলেছেন নির্বাচন কেন্দ্রিক একটি সংলাপ আসলে সমস্যার সমাধান করবে। আপনার কাছে আসবো গাজী ভাই, সময় একদম শেষ, ছোট করে বলতে হবে। আবার নাইম ভাইয়ের কাছে আসবো এবং রেজা ভাইয়ের কাছে মানে বিজ্ঞ আলোচক বৃন্দের কারণেই আমি তো ছোট করেই বলতে হচ্ছে, সময় কম। না না, মানুষের ছোট মানুষ সেই হিসেবে না না না